আজ 10ই মার্চ রোববার। আজ আমাদের চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে তরফ থেকে আমার শহর খড়গপুরে ভিডিও করতে বেরোলাম। তো টোটাল 3টে পার্টে ভিডিওটা হবে। প্রথম পার্টটা আমরা আজকে যেটা করব, আইআইটি জেল, আইআইটি হিজলি হাই স্কুল এবং হিজলি ইকো পার্ক, এই তিনটে আজকে করব। এর পরবর্তী আরও 2টো পার্ট হবে। তো সাথে থাকবেন, পারলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। चल रहे जिंदगी तुम भी चलो हम भी चले, चल रहे जिंदगी। तुम भी चलो हम भी चले, चल रहे जिंदगी। ना ज़मीन मंजिल ना आसमां, जिंदगी है जिंदगी। तुम भी चलो हम भी चले, चल रहे जिंदगी। पीछे कभी मुड़ते राहों में हो, धुएं मेरा ध्यान तूने ले गए बाहों में हो। धड़कनों की जुबान लिख कर दास्तां प्यार की चिल्ल छाओं में पड़ी रहे जिंदगी। तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी। এই হলো হিজলি জেল। অ্যাকচুয়ালি বর্তমান নাম হিজলি শহীদ ভবন। তো এটা তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু ফ্লেজার, উনি চিন্তা করেন মেদিনীপুর বা বাংলাকে দুভাগ করবেন, মেদিনীপুর জেলাকে, একটা মেদিনীপুর আর একটা হিজলি। তো সেই মতন 1913 সালে সোনামুখী মৌজার, তখন এটা জঙ্গলে ঘেরা ছিল, এই জায়গাটা উনি নেন এবং নিয়ে তিনি কাজ শুরু করেন। কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাছাড়া টাকা কম, খাবার জলের অভাবে কাজ বন্ধ হয়ে যায়। এরপরে 1921 সালে এটা টোটালি, এই জেলা ভাঙের প্রকল্পটা ইংরেজ সরকার ত্যাগ করেন এবং এটা কাজ বন্ধ হয়ে যায়। তৎকালীন ভারত বা বাংলায় চারিদিকে স্বাধীনতা সংগ্রামের ঢেউ আছড়ে পড়েছিল এবং সেটা ইংরেজ সরকারের কাছে খুব প্রবল অসুবিধা হচ্ছিল। সেই জন্য 1930 সালের এপ্রিল মাসে বেঙ্গল ক্রিমিনাল ল এটাকে অ্যামেন্ডমেন্ট করে নিজেদের হাত শক্ত করেছিল। বেঙ্গল ক্রিমিনাল ল তো 1930 সালে এটা অ্যামেন্ডমেন্ট করে নিজেদের হাত শক্ত করেছিল এবং চারদিকে ব্যাপক ধরপাকড় শুরু হয় এবং ধরপাকড় শুরু হয়ে তাদের বিপ্লবীদের ধরপাকড় শুরু করে তারা বিভিন্ন জায়গায় বন্দি করে রাখে। সেই সময় 3টে ডিটেকশন ক্যাম্প, অ্যাকচুয়ালি এটা ডিটেকশন ক্যাম্প, 3টে ডিটেকশন ক্যাম্প খোলা হয়। একটা হচ্ছে বক্সার দুয়ার, একটা হচ্ছে বহরমপুর, আর একটা হচ্ছে হিজলি এইটা।
তো এটা শুরু হয়েছিল 1930 সালে এবং সেখানে 200 জন বিপ্লবীকে প্রথমে আটক করে রাখা হয়। লাইনটা এই ঘটনার পরে রবীন্দ্রনাথ প্রশ্ন কবিতা লিখেছিলেন। তো যাই হোক, তারপরে ডিটেনশন ক্যাম্প শুরু হওয়ার পর থেকে বিপ্লবীদের উপর অত্যাধিক মানসিক এবং শারীরিক অত্যাচার ইংরেজরা করতো এবং তারা তাদের জীবন এতটাই দুর্বিষহ হয়ে যেত। চট্টগ্রাম হত্যাকাণ্ড কাণ্ডে বৈদ্যনাথ চৌধুরী উনি এই জেলেই সুইসাইড করেছিলেন। তো তারপরে উনি মানসিক যন্ত্রণা নিতে পারেননি। তো 28শে জুলাই 1931 বিনয় বাদল দীনেশের যিনি যে জাজ ফাঁসির অর্ডার দিয়েছিলেন সেই গার্লিককে হত্যা করা হয়। তাকে হত্যা করার পরে 15ই সেপ্টেম্বর এখানে ওই খবর আসার পরে প্রচণ্ড সবাই আনন্দে মেতে ওঠে এবং এই জেলের তারা আলো দিয়ে সুসজ্জিত করে এবং তারা খুব আনন্দ করে। এটা ইংরেজরা মেনে নিতে পারেনি। তা মেনে নিতে না পারার জন্য 16ই সেপ্টেম্বর রাতে, তার পরের দিন ছিল শরৎচন্দ্রের জন্মদিন, বিদ্রোহী যারা ছিলেন তারা পরের দিনের প্রোগ্রাম সেট করছিলেন ঠিক রাত 9টার সময়। সেই সময় নিচ থেকে গুলির আওয়াজ শুনতে পায় এবং গুলি নিচ থেকে করা হয় এবং ওনারা দৌড়ে, যখন বিপ্লবীরা দৌড়ে বন্দিরা দৌড়ে আসে বাইরে, তো সেই গুলির আঘাতে দুজন সঙ্গে সঙ্গে অনস্পট মারা যান। একজন হচ্ছেন সন্তোষ কুমার মিত্র আর একজন হচ্ছে তারকেশ্বর সেনগুপ্ত। তো সেটা অবস্থা, এবং 30 জন সিরিয়াস ইনজিওর্ড হয়েছিল, তারা খড়গপুর রেলওয়ে হসপিটালে থেকে পরবর্তীকালে সুস্থ হয়। কিন্তু এই দুজনের ডেড বডি প্রথমে ইংরেজরা দিতে স্বীকার করেনি এবং তারা ব্যাপারটাকে পুরো লুকিয়ে যেতে চেয়েছিল যাতে ব্যাপারটা প্রচার না হয়। কিন্তু পরের দিন কিছু বন্দির গার্জেন বাবা মা এসেছিল এবং তাদের কাছে খবরটা রটে যায় এবং কলকাতায় পরের দিনই চলে যায়। এবং এই খবর পেয়ে সুভাষচন্দ্র বোস পরের দিনই আসেন এবং পেপারেও খবরটা, এবং সুভাষচন্দ্র বোস পরের দিন এসে ডেড বডিটা, ওনারা যারা বিদ্রোহী তারা ডেড বডিটা নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে এবং ডেড বডিটা তারা নেতাজির হাতে তুলে দেন। তো নেতাজি ওই ডেড বডি নিয়ে তারপরে ফ্যামিলিতে দিয়ে দেন। এবং কিন্তু তারপর থেকে এখানে তুমুল অসহযোগ একটা ব্যাপার চলছিল এবং তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। তো 15ই সেপ্টেম্বর আর একটা ঘটনা ঘটেছিল। এই জেল থেকে নলিনী দাস, ফণী দাস এবং চিন্তামণি দাস পাঁচিল টোপকে পালিয়ে গেছিলো এবং সেটা কিন্তু ইংরেজদের কাছে বিরাট মানে একটা মানে ইংরেজরা এটা মেনে নিতে পারেনি, সেটার জন্যও আরও ওরা বিদ্রোহ ঘোষণা করেছিল। তো যাই হোক, এই যে ঘটনাটা ঘটেছিল এবং দুজন মারা গেছিলেন, দুজন শহীদ হয়েছিলেন আমাদের বিপ্লবীরা, সেই নিয়ে কিন্তু একটা কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু কমিশনের রিপোর্ট যেটা হয়েছিল, যারা করেছিলেন তাদের বদলি করা হয়েছিল, কোনো সেইভাবে কাউকে পানিশ করা, বরঞ্চ যেটা বলা হয়েছিল যে এই বন্দিরা নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তার জন্যই এই গুলি চালানোর ঘটনা হচ্ছে। বাস্তবিক সেটা ছিল না। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কবিগুরু তিনি তার যে কবিতাটা লিখেছিলেন প্রশ্ন, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছিলেন। তো
সেটা দুটো লাইন পড়লেই বোঝা যাবে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকার হিংসক্তের অপরাধে, বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে। এরপর 1932 সালে তখনকার জেলা শাসক, যিনি এই ঘটনার জন্য মেন কালপিট ছিলেন, ডগলাস, উনি এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন। ওনাকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের দুজন সদস্য, প্রভাত ভট্টাচার্য এবং প্রভাংশু পাল, ওনার দুজন ওনাকে হত্যা করেন। এবং তারপরে 6 বছর পর 1937 সালের 17ই নভেম্বর এখানে একটা মহিলা জেলও ছিল। মহিলারা, যারা স্বাধীনতা সংগ্রামী মহিলারা ছিলেন, তারা ওই জেলে থাকতেন। তো সেই ডিটেনশন ক্যাম্পটা বন্ধ হয়ে যায়। 1938 সালে এই ডিটেনশন ক্যাম্পটাও বন্ধ হয়ে যায়, কিন্তু 1940 সালে আবার এটা খোলে 2 বছরের জন্য। তারপর 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সাথে ছিল আমেরিকা, রাশিয়া আর ফ্রান্স, আর জার্মানি, ইটালি আর জাপান এক জায়গায় ছিল। তো 1942 সালে এই ডিটেনশন ক্যাম্পেই আমেরিকানরা এখানে ছিলেন, এবং এটা হেডকোয়ার্টার এবং মনিটরিংয়ের জন্য এই ডিটেনশন ক্যাম্পটা ইউজ করেছিলেন। এবং তারপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ওই সময় একটা বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউশনের খুব দরকার ছিল। সেই জন্য তোরা চিন্তা করেছিল যে একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন বানাবে, এবং তৎকালীন জওহরলাল নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ, ওনারা একটা প্রস্তাব দেন। এই প্রস্তাবটা যে কলকাতার কাছাকাছি কোনো একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন করা উচিত। তো ওই সময় বাংলার বিধানচন্দ্র রায় বলেন যে হিজলির এই জায়গাটা টেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য খুব ভালো হবে, এবং সেই মতন এখানে টেকনিক্যাল ইনস্টিটিউট শুরু হয়। এবং 1951 সালে 18ই আগস্ট এই ইনস্টিটিউশনের সামনে মৌলানা কাবুল আজাদ এবং আমাদের বিধানচন্দ্র রায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, ওনার উদ্যোগে এই ইনস্টিটিউশনটা, আইআইটির খড়গপুর ইনস্টিটিউশন শুরু হয়। এবং সেই সময় প্রথম ডিরেক্টর ছিলেন জ্ঞানচাঁদ ঘোষ, এবং তিনি প্রফেসর জ্ঞানচাঁদ ঘোষ উনি ছিলেন, এবং তাদের ইয়েতে শুরু হয়। সেটাই আমাদের কাছে এখন ভারতবর্ষের মধ্যে প্রথম টেকনিক্যাল ইনস্টিটিউশন, টেকনোলজির প্রথম এবং সর্ববৃহৎ আইআইটি ক্যাম্পাস। তো এটাই মহিলা জেলটা এবার আমরা দেখাচ্ছি। ভালো একবার বিদায় দে মা, ঘুরে আসি। বড় লক্ষ 33 কোটি রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, মোদের করিস দাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আর যেহেতু সানডে, আজ নেহরু মিউজিয়ামটা বন্ধ আছে, তো তাই যে দেখাতে পারলাম না। আর লেডিস জেলটাও আজকে বন্ধ আছে, তো দেখাতে পারলাম না। তো সেটা পরে কোনো একদিন দেখাবো। এখন মেন বিল্ডিংটা যাচ্ছি, তারপর হিজলি আমাদের যে ফরেস্টটা আছে সেটাই যাব।
ইনি হলেন তারকেশ্বর সেনগুপ্ত, ওনার স্ট্যাচু এখানে আছে। ইনি সন্তোষ কুমার মিত্র। বদলে গেছে, যা দেখি নতুন লাগে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী এখানে বর্তমান স্টুডেন্ট আছে আইআইটিতে 14,503, আর এখানে একাডেমিক স্টাফ আছে 832, আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে 1,500। তো আর প্রায় 40টার কাছাকাছি এখানে পার্ট রয়েছে, 40টার কাছাকাছি এখানে বিভিন্ন সেকশন রয়েছে। তো এই হচ্ছে 2023-এর রিপোর্ট। এই হচ্ছে হিজলি হাই স্কুল। একটা সময়ের ছোটোবেলার ক্লাস 6 to 12 ম্যাক্সিমাম সময় এখানেই কাটিয়েছি। প্রচুর স্মৃতি, প্রচুর ঘটনা স্কুলের সাথে জড়িত। মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। সবদিন মনে পড়ে সেই সবদিন। শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায়, বিশ্ব ভুবন ভালো দেবে সেছে শুধু জানে সে জন। শুধু দুজনায় মিলে সৃজন করা যে যায়।
জীবনের শেষ দিনেও কখনো যে পুরনো স্মৃতি মনে করতে যাই, ভালো স্মৃতি, আমার মনে হয় এই দিনগুলোই মনে পড়বে যখন স্কুলে পড়তাম, ক্লাস 6 to 12। তো এই ভিডিওটা আমাদের সমসাময়িক যারা স্টুডেন্ট বন্ধু বান্ধব একসাথে আমরা স্কুলে পড়তাম, তারা যদি দেখে তাদের উদ্দেশ্যে বলবো সবাই ভালো থাক, সুস্থ জীবন থাক। হয়তো কোনোদিন দেখা হবে কি হবে না, হয়তো হবেও না। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব। আর কেউ ভিডিওটা দেখলে কমেন্ট করলে আরও ভালো লাগবে। এই সেই গোলঘর, অনেক স্মৃতি এখানে আছে, অনেক স্মৃতি। লেডিস কম্পাউন্ড, মেয়েদের খানিক মেয়েদের পার্টটা এদিকে ছিল। লেখা রয়েছে তো বাইসাইকেল। এই টিকিট কাউন্টার। হ্যাঁ দাদা, কত দাদা? 10 টাকা। আর বাইকের? 10 টাকা। বাইক নিয়ে ঢোকা যাবে না? না, একই পার্কিং করতে হবে। আচ্ছা, আগে তো ঢোকা যেত গাড়ি নিয়ে। টিকিট কাটছি। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শোভনে। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শোভনে। চিত্ত আকুল হবে অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে পরিপন অকারণ, মায়া বন বিহারিণী। ভিডিও করতে গেলে 3টে পার্ট লাগবে। আজ প্রথম পার্টটা চেষ্টা করলাম, আমি রোববার অ্যাকচুয়ালি ছুটিও পাই না। তো আজকের পার্টটা এখানেই শেষ করব। আমাদের চ্যানেলের নাম সুরে বেসুরে ঘুরে ঘুরে। দেখবেন সবাই পুরোটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চেষ্টা করব আরও বেটার করতে। রিসেন্টলি আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি, ওখানেও একটা ব্লগ করার চেষ্টা করব। একটা না, একাধিক ব্লগ করব। তো এর পরের দুটো পার্ট, ফার্স্ট পার্টটা, পরের দুটো পার্টে অনেক কিছু আমাদের খড়গপুরে অনেক পুরনো মন্দির বা অনেক কিছু দেখার আছে, সেগুলো পরের পার্টে করব। পাশে থাকবেন, চ্যানেলটা পুরো দেখবেন। আশা করব সবাই লাইভ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।